স্বাগত এখন দুপুরে পুরো আয়োজনের সাথে আছে আমি ইসরাত মুক্তি এবং আমি নাইম আবির। ডিজেলের দাম 106 টাকা 75 পয়সা থেকে 105 টাকা 50 পয়সা, মানে 1 টাকা 25 পয়সা পার লিটারে কমাচ্ছে। অকটেনের দাম 131 টাকা থেকে 125 টাকা, মানে 6 টাকা কমাচ্ছে। পেট্রোলের দাম 127 টাকা থেকে 121 টাকা, সেটাও 6 টাকা কমাচ্ছে। ভবিষ্যতে আমাদের চেষ্টা থাকবে যাতে আমরা এটাকে আরো কমাতে পারি। আন্তর্জাতিক বাজারের সঙ্গে লিঙ্কড, তো এটা যে আবার বাড়বে না এটা কিন্তু নিশ্চয়তা দিতে পারবো না। মুক্তি, দেখছিলাম যে সুখবরই বটে, জ্বালানি তেলের দাম আসলে কমে এসছে এবং অন্তর্বর্তী সরকারের কিন্তু একেবারে ভোক্তা পর্যায়ে প্রথম পদক্ষেপ বলা যায়। সেখানে পেট্রোল এবং অকটেনের দাম কমেছে 6 টাকা এবং ডিজেলে কমানো হয়েছে 1 টাকা 25 পয়সা। এবং নতুন এই দামটি কার্যকর হবে রাত 12টা থেকে, জানিয়েছেন জ্বালানি উপদেষ্টা। এখন দুপুরে এ নিয়ে রয়েছে বিস্তারিত। যে মুদ্রণ প্রতিষ্ঠানগুলোতে আগামী বছরের নতুন পাঠ্য বই ছাপাতে চরম ব্যস্ত থাকার কথা, সেখানে এখন এভাবেই পিনপতন নীরবতা। এনসিডিবির যথাসময় বই দেওয়া একটা চ্যালেঞ্জ আছে, কিন্তু এই চ্যালেঞ্জ মোকাবিলার জন্য আমরা সহযোগিতা করতে চাই, বাট সহযোগিতার ক্ষেত্র তৈরি থাকতে হবে। অতি দ্রুত সকল ধরনের স্টেক হোল্ডারদের সাথে কথা বলে কুইক একটা সিদ্ধান্ত নিয়ে সেই অনুযায়ী বাস্তবায়ন করা। এটুকু এনশিওর করতে পারি যে জানুয়ারির 1 তারিখে শিক্ষার্থীরা বই পাবে। আবির, শিক্ষার্থীদের জন্য নতুন শিক্ষাক্রম নতুন করে দেওয়া, এটা মনে হয় বাংলাদেশের জন্য খুব স্বাভাবিক একটা বিষয় হয়ে দাঁড়িয়েছে। আমরা বিগত বেশ কয়েকটা বছরে দেখেছি। তবে সর্বশেষ যে শিক্ষাক্রমটি এসেছিল সেটি কিন্তু বেশ আলোচিত ছিল। এবারে যেটি হয়েছে যে 8ম শ্রেণী পর্যন্ত নতুন শিক্ষাক্রম পরিমার্জন করে এসেছে, তবে নবম দশম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য আগের যে পুরনো শিক্ষা কার্যক্রম সেটি থাকবে। এবং বিভাগ বিভাজন যে এর আগে ছিল পুরাতন শিক্ষাক্রমে, সেটি কিন্তু নতুন করে আবার শুরু হচ্ছে এবং শিগগিরই এটি নিয়ে পরিপত্র জারি হবে। এখন দুপুরে নিয়ে থাকছে বিশেষ প্রতিবেদন। তবে শুরুতে আমরা আলোচনা করব জ্বালানি তেল যে কমেছে, দাম কমেছে সেটি দিয়ে। ভোক্তা, আমরা শুরু করেছিলাম যে জ্বালানি তেলের দামের ব্যাপারটি এবং ভোক্তা পর্যায়ে বলছিলাম যে এই সরকারের প্রথম কোনো পদক্ষেপ যেখানে সরাসরি ভোক্তারা আসলে উপকৃত হবে। এবং কিছুক্ষণ আগে যেটা বলছিলাম যে অকটেন এবং পেট্রোল 6 টাকা কমিয়ে 121 টাকা এবং 1 টাকা 25 পয়সা কমেছে ডিজেলের দাম, সেখানে গিয়ে দাঁড়াবে 125 টাকা। এবং ঠিকই বলেছেন, যদি বলি যে ডিজেলের দাম 1 টাকা 25 পয়সা কমে সেটির নতুন দাম নির্ধারণ করা হয়েছে 105 টাকা এবং আজ মধ্যরাত থেকে যেটি কার্যকর হবে। এবং সরকারের এই সিদ্ধান্তকে কিন্তু সাধারণ পর্যায়ে যারা ভোক্তা রয়েছেন তারা সবাই স্বাগত জানিয়েছেন। এই বিষয়ে একটি প্রতিবেদন রয়েছে আমাদের হাতে, আমরা দেখে আসব। দেশের বাজারে কমলো জ্বালানি তেলের দাম। এর মধ্যে ডিজেলের দাম 1.25 টাকা কমিয়ে 105.25 টাকা করা হয়েছে, আর 6 টাকা কমিয়ে পেট্রোলের দাম 121 টাকা এবং অকটেনের দাম 125 টাকা নির্ধারণ করা হয়। শনিবার বেলা 11টার দিকে খুলনার খালিশপুরে নির্মাণাধীন রূপসা 800 মেগাওয়াট কম্বাইন্ড সাইকেল পাওয়ার প্ল্যান্ট প্রকল্প পরিদর্শন করেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ উপদেষ্টা ফাউজুল কবির খান। পরে জ্বালানি তেলের দাম কমানোর কথা জানান তিনি। ডিজেলের দাম 106 টাকা 75 পয়সা থেকে 105 টাকা 50 পয়সা, মানে 1 টাকা 25 পয়সা পার লিটারে কমাচ্ছে। অকটেনের দাম 131 টাকা থেকে 125 টাকা, মানে 6 টাকা কমাচ্ছে। পেট্রোলের দাম 127 টাকা থেকে 121 টাকা, সেটাও 6 টাকা কমাচ্ছে। যদি জ্বালানি মূল্য যদি স্থিতিশীল থাকে, আমরা ওই দক্ষতা বৃদ্ধির মাধ্যমে ওই যে প্রকিউরমেন্ট প্রাইস, কারণ এখন তো আমাদের একটা প্রকিউরমেন্ট প্রাইস তো অলরেডি আছে, তো সেটাকে তো আমি তো পরিবর্তন করতে পারবো না, একটা কন্ট্রাক্ট আছে, তো সেইটা অনুযায়ী আমরা এইটুকু করছি। তো আমাদের ভবিষ্যতে আমাদের চেষ্টা থাকবে যাতে আমরা এটাকে আরও কমাতে পারি। তিনি আরও জানান, বিশ্ববাজারের সাথে মিল রেখে তেলের দাম ওঠানামা করে, তাই ভবিষ্যতে এই দাম পরিবর্তন হতে পারে। এখন আমরা কমাচ্ছি, কিন্তু এটা যে আবার বাড়বে না এটা কিন্তু নিশ্চয়তা দিতে পারবো না। বৈদেশিক মুদ্রার যে সংকট আছে সেই সংকটে উত্তরণের জন্য আমরা একটা নিয়েছি, এটা $3 বিলিয়ন না, তো সেই সহায়তা কর্মসূচির আওতায় আমাদেরকে নিয়মিতভাবে এই জ্বালানি তেলের মূল্য অ্যাডজাস্ট করতে হবে। এ সময় নিম্ন আয়ের দেশ থেকে মধ্যম আয়ের দেশে পরিণত হওয়ার বিষয়টি ভ্রান্তি বলে মন্তব্য করেন ফাউজুল কবির খান। বলেন, রূপসা 800 মেগাওয়াট কম্বাইন্ড সাইকেল পাওয়ার প্ল্যান্টকে কার সুবিধার জন্য করা হয়েছে তা স্পষ্ট না। ভ্রান্তি বলছে এই কারণে যে আমাদের এই পাওয়ার প্ল্যান্টটা হয়েছে, এটা প্রায় 9,000 কোটি টাকা, 8,000 কত
কোটি টাকা। তো এখন আপনি যদি জিডিপির হিসাবে, তো এটা 8,000 কত কোটি টাকা যোগ হয়েছে, তো তাহলে আপনার জিডিপি বাড়ছে, কিন্তু এই জিডিপি পরে আপনাদের কোনো লাভ হয়েছে? এই পাওয়ার প্ল্যান্ট তো খুব সহসা কোনো বিদ্যুৎ উৎপাদন করতে পারবে বলে মনে হচ্ছে না। তো এই পাওয়ার প্ল্যান্টটা কি হওয়া উচিত ছিল এখানে? এদিকে জ্বালানি তেলের দাম কমার খবরে স্বস্তি প্রকাশ করেছেন সাধারণ ভোক্তারা। পাশাপাশি অন্যান্য পণ্যের দাম কমানোরও দাবি জানান তারা। অনেক ভালো লাগতেছে শুনে, আমি জানলে তেল ভরতাম না, রাত্রেই ভরতাম। সেটা অনেক চাপ পড়ে গেছিল, এখন কমাচ্ছে। এখন পুরো বাংলাদেশের জনগণের জন্য এটা বেটার, যারা জ্বালানি তেল ইউজ করে তাদের জন্য এটা ভালো লক্ষণ। এটা মানে ট্রান্সপোর্টের ক্ষেত্রে খুব সুবিধা হবে। দেশে গত জুন থেকে প্রতি লিটার ডিজেল ও কেরোসিন বিক্রি হচ্ছে 106 টাকা 75 পয়সা দরে। অন্যদিকে অকটেন 131 টাকা ও পেট্রোল প্রতি লিটার 127 টাকা দরে বিক্রি হচ্ছে। বাংলাদেশে এবছর মার্চ থেকে বিদ্যুৎ ও জ্বালানি তেলের দাম আন্তর্জাতিক বাজারের সাথে সমন্বয় করার সিদ্ধান্ত নেওয়া হয়, কিন্তু দেখা গেছে বিশ্ববাজারে কমলেও দেশে জ্বালানি তেলের দাম বাড়ানো হয়েছে। ফেরদৌস আবির, এখন। আবির, আমরা প্রতিবেদনটি দেখছিলাম এবং প্রতিবেদনের একদম শেষ দিকের যে কথাগুলো আমরা শুনছিলাম সেটা দিয়ে যদি বলতে চাই যে আন্তর্জাতিক বাজারের সাথে সমন্বয় করেই কিন্তু সবসময় আমাদের দেশে যে কোনো পণ্যের দাম বাড়ানো হয়, কিন্তু যখন সেখানে আবার দাম কমে আসে তার সাথে সামঞ্জস্য করে কিন্তু আমাদের বাংলাদেশের প্রেক্ষাপটে সেই পণ্যের বা সেই দ্রব্যের দামগুলো আমরা আসলে কমতে দেখি না। সেদিক থেকে একটা লম্বা সময় পর এই জ্বালানি তেলের দাম কমছে, ভোক্তাদের মনে বেশ স্বস্তি বিরাজ করছে। ভোক্তাদের মনে স্বস্তি বিরাজ করছে কতখানি সেটি আমরা একটু জানতে চাই। এই মুহূর্তে আমাদের সাথে যোগ দিচ্ছেন মতিঝিলের একটি ফিলিং স্টেশন থেকে আমাদের সহকর্মী মেহেরিন অ্যানি, তার কাছে একটু জানবো বিস্তারিত। অ্যানি, নিশ্চয়ই আপনি শুনেছেন এবং সর্বমহলে এটি প্রচারিত হয়ে গেছে যে রাত 12টা থেকে এই জ্বালানি তেলের দাম কমবে। ইতিমধ্যে এই ফিলিং স্টেশনগুলোতে তার কোনো প্রভাব আছে কিনা এবং নিশ্চয়ই ভোক্তাদের সাথেও আপনার কথা হয়েছে, তারা আসলে কতখানি খুশি? আবির, যেটি বলছিলেন যে আসলে এই যে দাম কমানোর যে সিদ্ধান্ত নেওয়া হয়েছে সেটি কিন্তু আজ মধ্যরাত থেকে শুরু হবে এবং এখন পর্যন্ত কিন্তু ফিলিং স্টেশনগুলোতে পূর্ব নির্ধারিত মানে যে মূল্যটি রয়েছে সেই মূল্যেই কিন্তু গ্রাহকদের কাছে জ্বালানি তেল বিক্রি করা হচ্ছে। এবং আপনি দেখতে পাচ্ছেন আমি এখন যে ফিলিং স্টেশনে আছে এখানে আসলে যারা আসলে ভোক্তারা রয়েছেন, যারা আসলে এই ডিজেল অকটেন কিনতে আসছেন, তারা কিন্তু দেখা যাচ্ছে যে এই যে দাম কমার যে সিদ্ধান্ত নেওয়া আছে এতে কিন্তু অনেকটাই খুশি বলা চলে ভোক্তারা। এবং অনেকদিন পর তাদের সাথে কথা বলার পর তারা জানিয়েছে যে টানা দফায় দফায় আসলে দাম বৃদ্ধির পরে অন্তর্বর্তীকালীন সরকার আসার পরে এই যে জ্বালানি তেলের দাম কমানোর যে সিদ্ধান্ত নিয়েছে এটিতে আসলে ভোক্তা পর্যায়ে সকলে অনেক খুশি, কেননা তাদের যে আসলে এই যে চাপটি ছিল এই জ্বালানি তেল কেনার ক্ষেত্রে যে বাড়তি যে মূল্য তাদের দিতে হতো সেটি কিন্তু চাপটা কমে যাচ্ছে। এবং যারা আসলে এই ফিলিং স্টেশনে কর্মরত যারা রয়েছেন তারা জানিয়েছেন যে এই যে দামের যে দাম নির্ধারণ করা হয়েছে সেই দাম নির্ধারিত মূল্যে কিন্তু বিক্রি শুরু হবে আজ মধ্যরাত থেকে। সরকার থেকে যে ধরনের নির্দেশনা দেওয়া হচ্ছে সেই নির্দেশনা অনুযায়ী কিন্তু আজকে মধ্যরাত থেকে এখানে এই নতুন দরে কিন্তু বিক্রি হবে। আপনি জানেন যে ডিজেলের দাম এবং কেরোসিনের দাম কিন্তু 1 টাকা 25 পয়সা কমে কিন্তু 105 টাকা 50 পয়সা বিক্রি হচ্ছে এবং পেট্রোল এবং অকটেনের দাম কিন্তু 6 টাকা কমে যথাক্রমে 121 এবং 125 টাকায় বিক্রি হচ্ছে। এবং রাজধানীর যেসব ফিলিং স্টেশনগুলো রয়েছে, আমি অনেক জায়গায় গিয়েছি, সব জায়গাতেই কিন্তু আসলে যারা ভোক্তারা আছেন তারা অনেকেই হয়তো এই নতুন যে দরে দাম কমানোর বিষয়টি কিন্তু তারা এখনও জানে না। এবং সেই যখনই আসলে তারা জানতে পারছে ধীরে ধীরে তারা কিন্তু বলা যায় যে অনেকটাই নতুন দরের সাথে যে সামঞ্জস্য বিশ্ববাজারের যে জ্বালানি তেলের সাথে সামঞ্জস্য করে যে বাংলাদেশে ওই দফায় দফায় দাম বাড়ানোর পরে এই অন্তর্বর্তীকালীন সরকার আসার পরে যে দামটি কমানো হচ্ছে তাতে কিন্তু ভোক্তারা অনেকটাই খুশি দেখা যাচ্ছে আসলে চারপাশে রাজধানীতে যারা আসলে কিনতে আসছেন। তো আবির, এই ছিল আমার কাছে জ্বালানি তেলের দাম কমার পরে যে রাজধানীতে যে আসলে ভোক্তাদের প্রতিক্রিয়া সেটি ছিল। ধন্যবাদ অ্যানি। মুক্তি, আমরা আসলে দেখছিলাম যে অ্যানি জানাচ্ছিলেন ইতিমধ্যে ভোক্তাদের মনে একটা স্বস্তির সুবাতাস বইতে শুরু করেছে এবং যেহেতু এটি আজ রাত 12টা থেকে কার্যকর হবে।
এবং আবির একটি বিষয় আমরাও হয়তো আলোচনা করব হয়তো এরপরে, যে এই যে জ্বালানি তেলের দাম কমছে, যখন জ্বালানি তেলের দাম বেড়ে গিয়েছিল তখন কিন্তু গণপরিবহনের ভাড়ার মধ্যে বেশ একটা পার্থক্য আমরা দেখতে পেয়েছি। সুতরাং হয়তো দেখা যাবে যে এর পরেও হয়তো আবার সেই ভাড়ায় কোনো একটা পার্থক্য হয়তো দেখা যাবে। দেখছেন এখন দুপুর। আবির, এখন দুপুরের একদম সংবাদের শুরুতে আমরা আজকের যে গুরুত্বপূর্ণ একটি খবর, জ্বালানি তেল দাম কমেছে, সেটি আলোচনা করি। আজ কিন্তু আরেকটা গুরুত্বপূর্ণ খবর আছে, সেটা হচ্ছে নতুন শিক্ষাক্রম আসতে চলেছে। 2025 শিক্ষাবর্ষে পুরনো শিক্ষাক্রমের আলোকে শুধুমাত্র নবম দশম শ্রেণীর পাঠ্যপুস্তক ছাপা হবে, কিন্তু অষ্টম শ্রেণী পর্যন্ত নতুন আঙ্গিকে আবার শিক্ষার্থীদের জন্য বই ছাপানো হবে। এবং এই যে কিছু বইয়ের পরিমার্জন করা হবে, যদি বলি যে 6টি শ্রেণীর বইয়ের টেন্ডার ইতিমধ্যে হয়ে গেছে, সেটির পরিমার্জন কাজ চলছে, কিন্তু পরিমার্জন শেষ না হলে আবার মুদ্রণে গিয়ে জটিলতা তৈরি হতে পারে, এবং মুদ্রণে জটিলতা তৈরি হলে কিন্তু মুক্তি নিশ্চয়ই জানুয়ারিতে গিয়ে যখন শিক্ষার্থীদের হাতে বই পৌঁছানো নিয়ে শঙ্কা তৈরি হবে। এই বিষয়গুলো নিয়ে মুদ্রণ ব্যবসায়ীরা বিভিন্ন রকম কথা বলেছেন। আমাদের হাতে একটি প্রতিবেদন রয়েছে, ফরহাদ বিন নূর জানাচ্ছেন বিস্তারিত। যে মুদ্রণ প্রতিষ্ঠানগুলোতে আগামী বছরের নতুন পাঠ্য বই ছাপাতে চরম ব্যস্ত থাকার কথা, সেখানে এখন এভাবেই পিন পতন নীরবতা। মুদ্রণ যন্ত্রের কোনো শব্দ নেই, বই বাধাইয়ের কোনো বালাই নেই শ্রমিকের ঘাম ঝরানো ব্যস্ততাও। জানার চেষ্টা করব 2025 সালের নতুন পাঠ্য বই ছাপানোর প্রক্রিয়া এখন কোন পর্যায়ে আছে, আর নতুন শিক্ষাক্রম নাকি পুরনো শিক্ষাক্রমের বই ছাপানো হবে, জানবো সেটিও। ছাত্র জনতার আন্দোলনের মুখে আওয়ামী লীগ সরকারের পতনে প্রশাসনিক সংস্কারের আকাঙ্ক্ষায় যখন চলছে নানা রদবদল, তখন সংস্কারের ঢেউ লেগেছে শিক্ষাতেও। 2023 সাল থেকে বাস্তবায়ন শুরু হওয়া নতুন শিক্ষাক্রমের মূল্যায়ন পদ্ধতি সহ নানা অসঙ্গতি নিয়ে আলোচনা সমালোচনা তুঙ্গে শুরু থেকেই। একাধিক নির্ভরযোগ্য সূত্র থেকে জানা গেছে, নতুন শিক্ষাক্রমের পাঠ্য বইয়ের ছবি ও বিষয়বস্তু সহ যেসব সমস্যা আছে তা পরিমার্জন শেষে পাণ্ডুলিপি শিগগিরই মুদ্রণে পাঠানো হবে। তবে এর আওতায় থাকবে না নবম দশম শ্রেণী। পাঠ্যপুস্তক বোর্ডের একাধিক কর্মকর্তা জানিয়েছেন, নবম দশম শ্রেণীর জন্য পুরনো শিক্ষাক্রমেই পাঠ্য বই ছাপানো হবে। থাকবে বিজ্ঞান, মানবিক ও ব্যবসায় শিক্ষা বিভাগও। চলতি শিক্ষাবর্ষে যারা নবম শ্রেণীতে বিভাগহীন নতুন শিক্ষাক্রমের বই পড়ছে, আগামী বছর দশম শ্রেণীতে তাদের পুরনো শিক্ষাক্রমের বই দেওয়া হবে। 2026 সালে তাদের এসএসসি ও সমমানের পরীক্ষা নেওয়া হবে সংক্ষিপ্ত সিলেবাসে। চলতি শিক্ষাবর্ষে প্রাথমিক ও মাধ্যমিকের 3,81,00,000-এর বেশি শিক্ষার্থীর মাঝে প্রায় 31 কোটি বিনামূল্যের পাঠ্য বই বিতরণ করে সরকার, যেখানে খরচ প্রায় 1200 কোটি টাকা। 2025 সালের জন্য প্রায় 35 কোটি পাঠ্য বই বিতরণের লক্ষ্য, যেখানে 1400 কোটি টাকার বেশি ব্যয় করতে হবে সরকারকে। ইতোমধ্যে 6টি শ্রেণীর বইয়ের জন্য 3টি টেন্ডার হয়েছে, কিন্তু বইয়ের সংস্করণের কাজ চলমান থাকায় এখনও চূড়ান্ত পাণ্ডুলিপি হাতে পাননি মুদ্রণ ব্যবসায়ীরা। সব বই জানুয়ারির আগেই মাঠ পর্যায়ে পৌঁছানো নিয়ে তাই শঙ্কা তাদের। আমরা মনে করি এনসিডিবির যথাসময় বই দেওয়া একটা চ্যালেঞ্জ আছে, কিন্তু এই চ্যালেঞ্জ মোকাবিলার জন্য আমরা সহযোগিতা করতে চাই, বাট সহযোগিতার ক্ষেত্র তৈরি থাকতে হবে। সেপ্টেম্বর মাস চলে গেলে থাকতেছে অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, 3 মাস। সেই 3 মাসের মধ্যে এই যে 6 ক্লাসের বই আছে, এটা হয়তো পসিবল পৌঁছে দেওয়া। আগামী বছর ঠিক সময়ে শিক্ষার্থীদের হাতে যেন পাঠ্য বই পৌঁছায়, সেজন্য দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের পরামর্শ এই শিক্ষাবিদের। দ্রুত সকল ধরনের স্টেক হোল্ডারদের সাথে কথা বলে, মতবিনিময় করে, আলোচনা করে কুইক একটা সিদ্ধান্ত নিয়ে সেই অনুযায়ী বাস্তবায়ন করা। জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড বলছে, শিগগিরই পরিপত্র জারি করা হবে। নির্দিষ্ট সময়ে বই দেওয়ার লক্ষ্য নিয়ে কাজ করে যাচ্ছে তারা। ক্রাইসিস মোমেন্টে বহু রকমের প্রম্পট, অনেকগুলি ধাপ আছে একটা মুদ্রণের জায়গায়। অনেক ক্ষেত্রে অনেক সময় দ্রুত সিদ্ধান্ত নিতে হয়, এবং তার পরিপ্রেক্ষিতে এটুকু এনশিওর করতে পারি যে জানুয়ারির 1 তারিখে শিক্ষার্থীরা বই পাবে। যেটাই যাক, শিক্ষার্থীর কোনো প্রকারেই কোনো ধরনের লার্নিংয়ের ক্ষেত্রে হ্যাম্পার হবে না এবং ক্ষতিগ্রস্ত হবে না, এটুকু নিশ্চয়তা দিচ্ছে। নতুন শিক্ষাক্রমের জন্য যে মূল্যায়ন পদ্ধতি প্রণয়ন করা হয়েছে তা শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবক সহ অনেকের কাছেই অস্পষ্ট ও গ্রহণযোগ্য নয়। তাই সে মূল্যায়ন পদ্ধতিকে বাতিল করে একটি স্পষ্ট ও গ্রহণযোগ্য পদ্ধতির জন্য কাজ করছে সরকার।
ফরহাদ বিন নূর, এখন, ঢাকা। আবির, বাণিজ্য বাড়ায় চীন থেকে চট্টগ্রাম বন্দরে সরাসরি পণ্য পরিবহনে আগ্রহ বাড়ছে শিপিং কোম্পানিগুলোর, এবং এর আগে শুধু চীন থেকে আমদানি পণ্য পরিবহন করা হলে এখন আসা যাওয়া দুই পথে এই সেবাটি চালু করেছে সিঙ্গাপুরের জাহাজ কোম্পানি প্যাসিফিক ইন্টারন্যাশনাল লাইন্স। এবং এই সেবার আওতায় চীনের নিংবো বন্দর থেকে সাংহাই শেকু বন্দর হয়ে চট্টগ্রামে কিন্তু এই জাহাজগুলো ভিড়তে পারবে। আর যারা বন্দর ব্যবহারকারী রয়েছেন তারা কিন্তু বলছেন যে এই ধরনের সেবা যত বেশি চালু হবে পণ্য পরিবহনের ব্যয় তত কমবে এবং সময় এটিও সাশ্রয় হবে। এ নিয়ে আমাদের হাতে আরও একটি প্রতিবেদন আছে, দেখব হাজরা শুলের প্রতিবেদনে বিস্তারিত। এককভাবে বাংলাদেশের সবচেয়ে বড় বাণিজ্যিক অংশীদার, বিশ্বের দ্বিতীয় বৃহৎ অর্থনীতির দেশ চীন। দুই দেশের দ্বিপক্ষীয় বাণিজ্য 24 বিলিয়ন বা $2,400 কোটি। দেশের মোট আমদানি পণ্যের 1/4 আসে চীন থেকে। মূলত মূলধনী যন্ত্রপাতি, শিল্পের কাঁচামাল, ভোগ্যপণ্য, ইলেকট্রনিক ও প্রযুক্তি পণ্য, বিভিন্ন যন্ত্রাংশ সহ বেশিরভাগ পণ্যই চীন থেকে আমদানি করা হয়। এতে চীনের বিভিন্ন বন্দর থেকে আমদানি পণ্য নিয়ে বর্তমানে 6 থেকে 7টি শিপিং লাইনের সার্ভিস থাকলেও তার চাহিদা পূরণে যথেষ্ট নয় বলে মনে করেন ব্যবসায়ীরা। এই রুটে চাহিদা বাড়ায় চীন থেকে চট্টগ্রাম বন্দরে সরাসরি পণ্য পরিবহনে আগ্রহ বাড়ছে বিভিন্ন শিপিং কোম্পানির। এই তালিকায় সবশেষ যুক্ত হল সিঙ্গাপুরের জাহাজ কোম্পানি প্যাসিফিক ইন্টারন্যাশনাল লাইন্স PIL। অন্যান্য জাহাজ কোম্পানি চীন থেকে সরাসরি আমদানি পণ্য নিয়ে এলেও ফিরতি পথে সেগুলো ট্রান্সশিপমেন্ট বন্দর সিঙ্গাপুর বা কলম্বো ঘুরে যায়। তবে PIL এর জাহাজগুলো আমদানি ও রফতানি দুটোই সরাসরি পরিবহন করবে। তাই এই রুটে সার্ভিস বাড়লে প্রতিযোগিতার কারণে পণ্য পরিবহন খরচ ও সময় দুটোই কমবে বলে মনে করেন ব্যবসায়ীরা। সরাসরি যদি আপনার শিপ যদি এভাবে যদি চলে এবং এটার যদি সংখ্যা বাড়ে তাহলে আমরা দেখব সেখানে আপনার ফ্রেট কস্টটা কমে যাবে। এটা হলো ফাইন্যান্সিয়াল ইস্যু। ফাইন্যান্সিয়ালি যদি আমরা সেভ করতে পারি এটা আমাদের জন্য বিশাল একটা প্রাপ্তি। এটা যত বেশি জাহাজ দেওয়া যাবে, এখন আপনি দেখবেন যে এই জাহাজ যেগুলো ইম্পোর্টের ক্ষেত্রে ফুল সে লোড অবস্থায় আসে, এটার খরচও কমবে। কারণ আপনি যদি ট্রান্সশিপমেন্ট পোর্ট হয়ে ঘুরে আসতে হয় তখন সেটার সময় যেমন বেশি লাগে, সেই সাথে সাথে আপনার ফ্রেটও একটা ব্যাপার আছে। বেশিরভাগ শিল্পের কাঁচামাল চীন থেকে আসলেও বাংলাদেশ থেকে চীনের রফতানি কম থাকায় লোকসান এড়াতে একটি কনসোর্টিয়ামের অধীনে এই সেবা চালু করবে PIL। মাসে 3টি জাহাজ চীনের নিংবো বন্দর থেকে সাংহাই ও শেকু বন্দর হয়ে চট্টগ্রাম বন্দর রুটে পণ্য পরিবহন করবে। প্রয়োজনে ট্রিপ আরও বাড়তে পারে। এই সার্ভিস চালু হলে আমদানি রপ্তানিকারকরা উপকৃত হবে। যেখানে আগে সিঙ্গাপুর হয়ে চায়না যেতে একটা জাহাজের হয়তো 18-20 দিন সময় লাগতো, সেখানে এক্ষেত্রে মাত্র 10 দিনের মধ্যে ওরা কার্গো নিয়ে আসতে পারবে চায়না থেকে। টোটাল ওদের প্ল্যান অনুযায়ী হয়তো মাসে 3টা বা 4টা ভয়েস হতে পারে। গেল বছর চীন থেকে $2,293 কোটি পণ্য আমদানি করে বাংলাদেশ, বিপরীতে রফতানি করে মাত্র $68 কোটি পণ্য। কম খরচে পণ্য রফতানিতে এই সেবা সহায়ক হবে বলে মনে করেন বন্দর ব্যবহারকারীরা। হাজরা শিউলি, এখন, চট্টগ্রাম। দেখছেন এখন দুপুর। আমি এই চেয়ারে বসবো না। বাচ্চু ভাই, এই চেয়ারকে ভয় পেও না। ডেন্টিস্টের পরামর্শ নাও নতুন কোলগেট অ্যাক্টিভ সোল, যা দাঁতের সমস্যা শুরু হওয়া মাত্রই থামিয়ে দেয়। না থাকবে ব্যথা, না থাকবে ভয়। ছাত্র জনতার আন্দোলনে দ্বিতীয় স্বাধীনতা অর্জনের মাত্র কয়েক ঘন্টা আগে গুলিবিদ্ধ হয়ে প্রাণ হারায় 10ম শ্রেণীর শিক্ষার্থী শাহরিয়ার খান আনাস। 5 আগস্ট কাউকে না জানিয়ে শহীদ হবার আকাঙ্ক্ষা নিয়ে চিঠি লিখে রেখে বাসা থেকে বেরিয়ে পড়েন আনাস। মায়ের হাত থেকে সেই চিঠি এখন ছড়িয়ে পড়েছে নগরীর দেয়ালে দেয়ালে গণমাধ্যমে, যা কাঁদিয়েছে দেশের মানুষকে। আনাস বিশ্বাস করত দেশের সেবা করতে হলে মৃত্যুই সর্বশ্রেষ্ঠ। হয়েছিল তাই। আনাসের রেখে যাওয়া সেই চিঠির কথা জানাবেন মুজাহিদ শুভ। ছবি তুলেছেন মোহাম্মদ রাজীব শেখ। যে অন্যের জন্য নিজের জীবনকে বিলিয়ে দেয় সেই প্রকৃত মানুষ। আমি যদি বেঁচে না ফিরি তবে কষ্ট না পেয়ে গর্বিত হইও।
জীবনের প্রত্যেকটা ভুলের জন্য ক্ষমা চাই আনাস। পড়ার টেবিলে রেখে যাওয়া নিহত ছেলের চিঠি পড়তে পড়তে কান্নায় ভেঙে পড়লেন মা। গত 4 আগস্ট কেন্দ্রীয় শহীদ মিনারে ছাত্র জনতার ঢেউ আছড়ে পড়েছিল আনাসের বুকেও, তোলপাড় করে দিয়েছিল তার ভেতর বাহির। সে রাতে জনসমুদ্রে মিশে যেতে চেয়েছিল সে, বাবা মা রাজি না হয়। পরদিন সকালে কাউকে না বলে দেশ বাঁচাতে বেরিয়ে পড়ে গেন্ডারিয়া আদর্শ একাডেমির ছাত্র শাহরিয়ার খান আনাস। রাজধানীর চানখারপোলে পুলিশের গুলিতে লুটিয়ে পড়া আনাস শহীদ মিনারে পৌঁছতে না পারলেও দেশবাসীকে এনে দিয়েছে দ্বিতীয় স্বাধীনতা। অনেক বড় হয়ে গেছে, আমি বুঝি নাই ভাই, আমি বুঝি নাই। কোন মা কি চায় তার সন্তান শহীদ হয়ে আসুক আর সে গর্বিত হোক? এটা কোনো মা চায় না ভাই। জাতি তার নিজের দেশেই পরাধীন। পুলিশের গুলি খেয়ে ছেলের বীরের মতো মৃত্যুর ইচ্ছা এত দ্রুত পূরণ হয়ে যাবে ভাবতেও পারেননি বাবা। নানুর সাথে আইসা আপনার বিকালবেলা দেখা করে সাইকেল থেকে খুলে এটা নিয়ে গেছে। এটা ওর বুক পকেটে ছিল, ওকে গুলিটা এখানে করছে, এখান দিয়ে বের হয়ে গেছে, গুলিটা পিছন দিয়ে বের হয়ে গেছে। আল্লাহর নামটা ছিল এখানে, এটাও রক্ততে আপনার এখান দিয়ে পুরা হয়ে গেছে। আমরা আমাদের জীবনের এমন এক পর্যায়ে এসে হাজির হয়েছি যেখানে নিজের দেশ আমরা নিজেরাই নিরাপদ না। টেবিলে শেষ চিঠি রেখে গেলেও খাতার ভেতর আরো 5 পৃষ্ঠা লিখে গিয়েছিল আনাস। সেখানে উঠে আসে পুলিশের নির্বিচারে শিক্ষার্থীদের ওপর গুলি, অমানবিক নির্যাতন আর স্বৈরাচারের কবল থেকে দেশ বাঁচানোর তৃষ্ণা, সেই সঙ্গে অন্যায়ের কাছে কোনোভাবে মাথা না নোয়াবার দৃঢ় প্রত্যয়। আমরা মনে রাখবো এই দেশটা আমাদের দেশটা আমাদের গর্ব, দেশটা আমাদের অধিকার, প্রত্যেকের অধিকার। মনে রাখতে হবে, বাঁচলে মাথা উঁচু করে বাঁচবো, তবু অন্যায়ের সাথে আপোষ করব না। হোক তাতে মৃত্যু, স্লোগানে কি হবে? আমার দেশ, আমার অধিকার, সইব না আর কারো অন্যায় অবিচার। দশম শ্রেণীর আনাসের নামে নামকরণ করা হয়েছে তার বাসা সংলগ্ন সড়কটি। বহুদিনের পরিচিত যে পথে সে হেঁটেছে লক্ষবার, সেই পথেই তার জয়গানে আঁকা হয়েছে গ্রাফিতি। যার গুলিতে আনাস নিহত হয়েছে তাকে খুঁজে বের করে দৃষ্টান্তমূলক শাস্তি দাবি তার স্বজনদের। আনাসের জন্ম এই সড়কেই, কিন্তু আনাস জেনে যেতে পারল না যে তার নামে এই সড়কটা হয়েছে। এই দিননাথ সেন রোডটা যাতে শহীদ আনাস সড়ক হিসাবে ঘোষণা করা হয় রাষ্ট্রীয়ভাবে, এবং সমস্ত শহীদদের লিস্ট হোক এবং তাদেরকে রাষ্ট্রীয় মর্যাদা দান করা হোক, এটা আমার চাওয়া। আনাসের চিঠি আজ বিজয়ের সনদ হয়ে ফুটে উঠেছে দেয়ালে। এই দেশ আবারও কোনোদিন পথ হারালে, নতুন করে গুম খুন শুরু হলে বা দুর্নীতির সাগরে নিমজ্জিত হলে আনাসের চিঠির উদ্দেশ্যই ব্যর্থ হয়ে যাবে। এই বিজয় যেন কোনোভাবেই ভুলুণ্ঠিত না হয়, সেদিকে দৃষ্টি রাখার আহ্বান জানিয়েছেন আনাসের বাবা মা। মুজাহিদ শুভ, এখন, ঢাকা। এখন দুপুরে নিচ্ছি একটি ছোট্ট বিরতি, ফিরছি একটু পর, সঙ্গে থাকুন। ফিরলাম বিরতির পর। দেখছেন এখন দুপুর। কুমিল্লায় বন্যা দুর্গত এলাকায় ত্রাণ বিতরণ কার্যক্রমে অংশ নিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ সময় বিএনপি মহাসচিব জানান, অন্তর্বর্তী সরকার নতুন দায়িত্ব নিয়েছে, নির্বাচনের মতো পরিবেশ সৃষ্টির জন্য তাদের সময় দিতে হবে। তবে জনগণের সরকারের হাতে ক্ষমতা হস্তান্তরের কথা জানান বিএনপি মহাসচিব। আমরা বন্যা দুর্গত মানুষের পাশে দাঁড়াতে এসেছি, আমরা দাঁড়াবো। আরেকটা কথা আমি বলতে চাই, এই নতুন সরকার মাত্র 20-22 দিন বয়স হয়েছে, একে আমাদের সময় দিতে হবে যে সে যেন একটা সুষ্ঠু নির্বাচন করার মতো পরিবেশ তৈরি করতে পারে, তাই না? জনগণের যে দাবি, জনগণের প্রতিনিধির হাতে ক্ষমতা তুলে দিতে হবে, জনগণের সরকারের হাতে ক্ষমতা দিতে হবে।
আওয়ামী সরকারের পতনের মধ্য দিয়ে বাক স্বাধীনতা ফিরলেও পূর্ণ গণতান্ত্রিক রাষ্ট্র পেতে হলে বদলে ফেলতে হবে সংবিধানও। সেটি বাস্তবায়নে অন্তর্বর্তী সরকারের কাছে গণপরিষদ নির্বাচন চাচ্ছেন বিশেষজ্ঞরা। তবে নতুন করে সংবিধান লিখতে হবে নাকি কিছু ধারা সংশোধন করতে হবে উঠে এসেছে সেই প্রশ্ন। শনিবার BIISS মিলনায়তনে গভর্নেন্স স্টাডিজ CGS আয়োজিত গণতন্ত্র পুনর্গঠনের জন্য সংলাপে বক্তারা বলেন, বর্তমান সংবিধান হাসিনার সংশোধিত একনায়কতান্ত্রিক রাষ্ট্র কাঠামো গড়ে তোলবার পক্ষে সহায়ক, যার কিছু ধারা সংশোধন করেও এর থেকে পরিত্রাণ পাওয়া সম্ভব নয়। পাশাপাশি মত প্রকাশের স্বাধীনতা ছাড়া গণতন্ত্র রক্ষা করা একেবারেই অসম্ভব। তাই এটি পুনর্গঠন করতে হলে সংবিধান সংশোধন করতেই হবে। সংবিধান সংশোধন করা হবে নাকি নতুন করে হবে, এখানে আমার ব্যক্তিগত একটা ছোট্ট অভিমত আমি বলে রাখি। সেটা হচ্ছে আমি সংশোধন শব্দটার পক্ষে নই। কেননা আমার কাছে মনে হয়েছে যে সংবিধানে যে পরিস্থিতি তৈরি হয়েছে তাতে ব্যান্ডেড দিয়ে কোনো কাজ হবে না। এটা পুনর্লিখন ছাড়া কোনো রকম উপায় নেই। তার কারণ কি? তার সবচেয়ে বড় কারণ হচ্ছে আপনার যে আর্টিকেল 7A, যেখানে বেসিক স্ট্রাকচারের নামে এমন সব জিনিসপত্র তৈরি করা হয়েছে যেগুলি সংশোধন করা যাবে না। ডেমোক্রেটিক রিকনস্ট্রাকশনটাই হচ্ছে আমাদের মূল লক্ষ্য। বললাম যে আমাদের সংলাপ কিন্তু সংবিধান নিয়ে নয়, আমাদের সংলাপ হচ্ছে ডেমোক্রেটিক রিকনস্ট্রাকশনের জন্য। যেখানে আজকে যে মতামতগুলো আসলো, অভিমতগুলো আসলো, সব মতামতই এই ডেমোক্রেটিক রিকনস্ট্রাকশনকে শক্তিশালী করবে। এই সরকার হচ্ছে ট্রাস্টি, বেনিফিশিয়ারি হচ্ছে জনগণ, আর সেটলার অব দি ট্রাস্ট হচ্ছে এই ছাত্র জনতার যে গণ অভ্যুত্থান। ধর্মের ভিত্তিতে জাতির মধ্যে বিভাজন সৃষ্টি করা আমাদের কাজ নয়, ধর্ম যার যার ব্যক্তিগত বিষয় বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান। রাজধানীর সেগুন বাগিচায় কচিকাচার মেলা মিলনায়তনে কবি, লেখক, শিল্পীদের সমাবেশে এ কথা বলেন তিনি। প্রত্যেকটি নাগরিক তার ন্যায্য অধিকার পাক। এখানে কোনো রাজনৈতিক জমিদারি আমরা বরদাস্ত করব না। রাজনীতিবিদরা হবেন জাতির স্রেফ সেবক, এর বাইরে তাদের কোনো পরিচয় নেই। রাজনীতিবিদরা কখনো দেশের মালিকানা দাবি করতে পারবেন না। যারা এই মালিকানা দাবি করেছেন যুগে যুগে তারা চরমভাবে অপদস্থ হয়েছেন। দেখছেন এখন দুপুর। দেশের বৃহত্তম পাইকারি বাজার চট্টগ্রামের খাতুনগঞ্জে চলতি সপ্তাহের শুরুতে বেড়েছে পেঁয়াজ সহ অন্যান্য পণ্যের সরবরাহ। ফলে পাইকারিতে কেজিতে 15 থেকে 20 টাকা পর্যন্ত কমেছে পেঁয়াজের দর। তবে আমদানি ব্যয় বাড়ায় বেড়েছে রসুনের দাম। এদিকে বিকল্প দেশ হিসেবে পাকিস্তান, চীন ও মিশর থেকে চট্টগ্রাম বন্দর দিয়ে 2,70,000 টন পেঁয়াজ আমদানির অনুমোদন পেয়েছে আমদানিকারকরা। কাজী মাহফুজ জানাচ্ছেন বিস্তারিত। চলতি সপ্তাহের শুরুতে ভোগ্যপণ্যের বৃহত্তম পাইকারি বাজার খাতুনগঞ্জে যোগান বেড়েছে পেঁয়াজের। ভারতীয় পেঁয়াজের পাশাপাশি আমদানি বেড়েছে চীন, পাকিস্তান ও মিশরের পেঁয়াজের। ফলে কেজিতে 15 থেকে 20 টাকা পর্যন্ত কমেছে দাম। বাজারে দেশি ও আমদানি করা ভারতীয় পেঁয়াজ বিক্রি হচ্ছে 100 টাকা। চীন ও মিশরের পেঁয়াজের দর 70 থেকে 75 টাকা, আর পাকিস্তানি পেঁয়াজ পাইকারিতে মিলছে 85 থেকে 90 টাকায়। যদিও গেল সপ্তাহে বৃহত্তর চট্টগ্রামে আকস্মিক বন্যায় পরিবহন সংকটে পেঁয়াজের দাম 1 লাফে 20 টাকা পর্যন্ত বেড়ে যায়। এদিকে ভারতীয় পেঁয়াজে আমদানি খরচ বেশি হওয়ায় বিকল্প দেশ হিসেবে চীন, পাকিস্তান ও মিশর থেকে চট্টগ্রাম বন্দর দিয়ে 2,70,000 টন পেঁয়াজ আমদানির অনুমতি পেয়েছে ব্যবসায়ীরা। দ্রুত সময়ে এসব পেঁয়াজ বাজারে আসলে দাম আরও কমে আসবে বলছেন আমদানিকারক ও ব্যবসায়ীরা। এখন সরবরাহ মোটামুটি অনেক ভালো আগের তুলনায়। মিশরের পেঁয়াজও আছে, ইন্ডিয়ান পেঁয়াজও আছে, তারপর দেশি পেঁয়াজও মাশাআল্লাহ আছে। এখন ডিউটি আর গাড়ি ভাড়ায় 53 টাকা আছে, তার মালটার কস্টিং কত যায় দাঁড়ায়। বাজারে পেঁয়াজের দাম কমলেও সপ্তাহের শুরুতে কেজিতে 8 থেকে 10 টাকা পর্যন্ত বেড়েছে রসুনের দর। তবে স্থিতিশীল রয়েছে আদা ও ডাল জাতীয় পণ্যের দাম। ব্যবসায়ী নেতারা বলছেন, এতদিন বড় বড় গ্রুপগুলো পণ্য আমদানির সুযোগ পেত। সরকার পরিবর্তনের পর বড় গ্রুপগুলোর আধিপত্য কিছুটা কমেছে। এক্ষেত্রে ছোট ব্যবসায়ীরা আমদানির সুযোগ পেলে ভোগ্যপণ্যের দাম আরও কমে আসবে দাবি তাদের। আদা তো লোকসান, রসুনও তো লোকসান, কিন্তু সামনে একটু বাড়তির সম্ভাবনা। যে পণ্যগুলো আসতো সেগুলি চট্টগ্রামে পৌঁছাতে পারেনি পানি ফেনী কুমিল্লার পানির কারণে। এখন সেই পণ্যগুলো আসা শুরু করেছে। পণ্যের যে দাম ঊর্ধ্বগতি ছিল সেটি অনেকটাই নিম্নমুখী।
এদিকে দাম না বাড়লেও মশলা জাতীয় পণ্যের বেচাবিক্রি অর্ধেকের নিচে নেমে এসেছে দাবি ব্যবসায়ীদের। যদিও বাজারে এখন পর্যন্ত মজুদ থাকা পণ্য চাহিদার সাথে সামঞ্জস্যপূর্ণ বলছেন তারা। কাজী মাহফুজ, এখন, চট্টগ্রাম। এখন দুপুরে নিচ্ছে আরো একটি ছোট্ট বিরতি। ফিরছি কিছুক্ষণের মধ্যে, সঙ্গে থাকুন। এলাম বিরতির পর, দেখছেন এখন দুপুর। নোয়াখালীতে বন্যার পানি ধীরে ধীরে কমতে থাকায় পরিস্থিতির কিছুটা উন্নতি হয়েছে, তবে পানিবন্দী থাকায় বিভিন্ন স্থানে বাড়ছে নানা সংকট। এদিকে ফেনীর 5 উপজেলায় বন্যার পানি নেমে গেলেও এখনও ডুবে আছে দাগনভূঞার ঘরবসতি ও রাস্তাঘাট। এ বিষয়ে আরও জানাতে আমাদের সঙ্গে নোয়াখালী থেকে যুক্ত হয়েছেন নাসিম শুভ, এছাড়াও ফেনীর দাগনভূঞা থেকে যুক্ত আছেন সোলাইমান জালিম। তো শুরুতে আমরা নোয়াখালীর খবরাখবর জানবো। শুভ, বন্যা পরবর্তী যে সংকট মোকাবিলায় কি কি ধরনের পদক্ষেপ নেওয়া হচ্ছে সেখানে? মুক্তি, নোয়াখালীতে কিন্তু গত 3 দিন থেকে বৃষ্টি না হওয়ায় বন্যা পরিস্থিতি কিছুটা উন্নতি হয়েছে। আমি এই মুহূর্তে আছি নোয়াখালীর সোনাইমুড়ি উপজেলাতে এবং এই উপজেলায় আজ সকাল থেকে ঘুরেছি, পাশাপাশি ঘুরেছি নিকটতম যে উপজেলা সেনবাগ, সেখানেও তো দেখেছি আসলে পানি কিছুটা নামতে শুরু করেছে। যে সকল সড়কে পানি ছিল, হাঁটু পানি ছিল, সেগুলো কিন্তু এখন সড়ক থেকে অনেকটা নেমে গেছে। পাশাপাশি মানুষের বাসা বাড়িতে যে সকল জায়গায়, অনেক জায়গায় কিন্তু পানি নামতে শুরু করেছে এবং আজ সকাল থেকে কিন্তু আশ্রয়কেন্দ্র থেকে অনেকে ঘরে ফেরার খবর আমরা শুরু করেছি। অনেকে কিন্তু ঘরে ফিরেছেন। নোয়াখালীতে চলমান বন্যায় কিন্তু 8টি উপজেলায় 20 লাখেরও বেশি মানুষ পানিবন্দী হয়েছিল, যার মধ্যে প্রায় 2 থেকে 2.5 লাখ মানুষ যারা কিন্তু বিভিন্ন জায়গায় আশ্রয় নিয়েছে। তাদের মধ্যে অনেকে আজ ঘরে ফিরতে শুরু করেছে, আবার অনেকেরই কিন্তু ঘরে ফেরার এখনো কোনো পরিস্থিতি হয় না, কারণ অনেকের ঘরে এখন পর্যন্ত হাঁটু পানি। তো বন্যা পরবর্তী আসলে এই সকল যারা ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের জন্য পুনর্বাসনের জন্য প্রশাসনের পক্ষ থেকে ইতিমধ্যে জরিপ করা হচ্ছে। পাশাপাশি এখনো কিন্তু বিভিন্ন সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠনের পক্ষ থেকে তাদের মাঝে খাবার, শুকনো খাবার থেকে শুরু করে জামা কাপড় এসব বিতরণ করছে। তো আমি কথা বলেছি নোয়াখালী জেলা প্রশাসকের সাথে, তিনি জানিয়েছেন চলমান বন্যায় নোয়াখালী যে ক্ষয়ক্ষতি হয়েছে বিগত 50 থেকে 70 বছর নোয়াখালীতে এই ধরনের ক্ষয়ক্ষতির কিন্তু কোনো রেকর্ড নেই। তো তিনি জানিয়েছেন আসলে কি পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে সেটির তথ্য নিরূপণ চলতেছে এবং তথ্য সংগ্রহ শেষেই যে পরিমাণ সহযোগিতা আসবে সবার মাঝে সেটি সমভাবে দেয়া হবে। তো মুক্তি ছিল আসলে নোয়াখালীর বন্যা পরিস্থিতির আমার কাছে সবশেষ। এবার আমরা ফেনীর খবর জানবো। ডালিম, আমরা বলছিলাম যে দাগনভূঞার অনেক এলাকায় পানি নামতে শুরু করেছে, আবার এখনো অনেক জায়গায় ঘর বসতি এখনো পানিতে ডুবে আছে। তো যে এলাকাগুলোতে পানি নামতে শুরু করেছে সেখানে স্থানীয়রা তাদের ঘরে ফিরছেন কিনা এবং তাদের ঘর মেরামত সহ আনুষঙ্গিক যে এখন পরবর্তী যে প্রক্রিয়াগুলো রয়েছে সেক্ষেত্রে তাদেরকে আর্থিক সহায়তার কোনো আশ্বাস তারা পেয়েছে কিনা? মুক্তি, ফেনীর যে বন্যা পরিস্থিতি, ফেনীর বাকি 5টি উপজেলা ফুলগাজী, পরশুরাম, ছাগলনাইয়া, সোনাগাজী এবং ফেনী সদর, সেসব জায়গা থেকে বন্যার পানি নামতে শুরু করেছে। আমরা এখন যে জায়গাটিতে আছি এটা হচ্ছে যে জেলার দাগনভূঞা উপজেলার রাজাপুর দাগনভূঞা যে সড়ক, সেই সড়কটিতে আমরা দেখাতে চাইবো যে এখানেও কিন্তু এখনো পরিমাণ হাঁটু পানি রয়েছে। যে স্থানটি থেকে ফেনীতে বন্যার উৎপত্তি, ফুলগাজী এবং পরশুরাম, সেখানে বন্যা দীর্ঘায়িত হয় 2 থেকে 3 দিন এবং ফেনী সদরে 4 থেকে 5 দিন। কিন্তু এই দাগনভূঞাতে বন্যার যে এবং জলাবদ্ধতা সেটি কিন্তু 10 দিনের বেশি সময় ধরে আছে, যার ফলশ্রুতিতে এখানকার মানুষের যে দুর্ভোগ সেটি কিন্তু অনেকটা বিপর্যয়ের দিকে পৌঁছেছে। আমরা যেটি দেখেছি যে ফেনীতে 11 লক্ষাধিক মানুষ এই বন্যায় কিন্তু পানিবন্দী হয়েছে এবং 1.5 থেকে 2 লক্ষাধিক মানুষ কিন্তু আশ্রয় নিয়েছে বিভিন্ন আশ্রয় কেন্দ্রে। আমরা কথা বলেছি ফেনী জেলা প্রশাসকের সাথে। জেলা প্রশাসন আমাদেরকে যেমনটি জানিয়েছে যে ফেনীতে এই দফার বন্যায় 23 জনের মতো নিহত হয়েছে এবং বন্যা পরবর্তী যে চিত্র আমাদের সামনে আমরা দেখেছি যে ফুলগাজী এবং পরশুরামের বিভিন্ন জায়গায় যেখান থেকে বন্যার পানি নেমেছে সেখানে কিন্তু বন্যার যে ক্ষত চিহ্ন সেটি আমরা দেখেছি। অনেকেই আশ্রয় কেন্দ্র থেকে বাসায় ফিরেও কিন্তু যে ঘরে থাকার যে পরিস্থিতি সেটি কিন্তু নেই। বন্যার পরবর্তী পরিস্থিতিতে আমরা দেখেছি যে বিভিন্ন ধরনের রোগ এবং যে খাদ্য সংকট সেটি কিন্তু দেখা দিয়েছে। তবে এই পরিস্থিতি থেকে পরিত্রাণের জন্য সেনাবাহিনী, নৌবাহিনী এবং বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন কিন্তু ইতিমধ্যেই বিভিন্ন ধরনের মেডিকেল ক্যাম্প পরিচালনা করছে। আমরা দেখেছি যে ফেনীর বিভিন্ন অঞ্চলে এখনো কিন্তু ত্রাণ কার্যক্রম চলছে। জেলা প্রশাসন থেকে শুরু করে সেনাবাহিনী, নৌবাহিনী ছাড়াও দেশের বিভিন্ন অঞ্চলের স্বেচ্ছাসেবকরা কিন্তু ফেনীতে এখনো রয়েছে। তো এই ছিল ফেনীর রাজাপুর ইউনিয়ন থেকে আমার কাছে ফেনীর বন্যা পরিস্থিতির সর্বশেষ।
বন্যা পরিস্থিতির সবশেষ তথ্য জানাতে ফেনী এবং নোয়াখালী থেকে যুক্ত ছিলেন আমাদের সহকর্মীরা। এখন দুপুরে নিচ্ছে আরও একটি ছোট্ট বিরতি, ফিরছি কিছুক্ষণের মধ্যে, সঙ্গে থাকুন। বিরতির পর আবারও স্বাগত। দেখছেন এখন দুপুর। 824টি রিকন্ডিশন গাড়ি নিয়ে মোংলা বন্দরে ভিড়েছে মালয়েশিয়ার পতাকাবাহী জাহাজ এমভি মালয়েশিয়া স্টার। এছাড়াও আজ সর্বমোট 5টি জাহাজ এসেছে মোংলা বন্দরে। এ নিয়ে আমরা বিস্তারিত জানতে চাই। এই মুহূর্তে মোংলা বন্দর থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী মাসুম বিল্লাহ। মাসুম, রিকন্ডিশন গাড়ির পাশাপাশি আর কি ধরনের পণ্য এই বন্দরে এসেছে এবং পট পরিবর্তনের পরে আমদানি মানে একেবারে স্বাভাবিক রয়েছে কিনা বিস্তারিত বলবেন। আমির, রিকন্ডিশন গাড়ির জাহাজ বাদেও কিন্তু মোংলা বন্দরে আরও 4টি জাহাজ এসেছে। মোংলা বন্দরে সর্বমোট 5টি জাহাজ এসেছে। এর মধ্যে 2টি জাহাজ আছে মোংলা বন্দরের হারবারিয়া অ্যাঙ্করেজে এবং 2টি এলপিজি জাহাজ, যেটি 2টি ভিড়বে মোংলা বন্দরে। এখানে যে এলপিজি ফ্যাক্টরি আছে তার যে নিজস্ব জেটি আছে সেখানে। আর একটি জাহাজ আপনি আবার পিছনে দেখতে পাচ্ছেন মোংলা বন্দর 8 নম্বর জেটিতে ভিড়েছে যে জাহাজটি 824টি রিকন্ডিশন গাড়ি নিয়ে। এই জাহাজটি কিন্তু কিছুক্ষণ আগেই মোংলা বন্দর 8 নম্বর জেটিতে ভিড়েছে। স্থানীয় শিপিং সূত্রে আমাদেরকে যতদূর জানিয়েছে যে জাহাজটি গতকাল কিন্তু চট্টগ্রাম বন্দরে আসে। চট্টগ্রাম বন্দরে কিছু গাড়ি খালাস করে পরবর্তীতে বাদবাকি যে গাড়িগুলি ছিল সেই গাড়িগুলো নিয়ে আজ মোংলা বন্দরে জেটিতে এসে ভিড়েছে। মোংলা বন্দরে জেটিতে আসার পরে কিন্তু গাড়ি কিন্তু ইতিমধ্যেই জাহাজ থেকে গাড়ি খালাসের কার্যক্রম কিন্তু শুরু হয়ে গিয়েছে। এই যাত্রায় জাহাজটিতে প্রায় অনেক গাড়ি আছে, যেমন আমি যদি আপনাকে একটু বলি, প্যারাডো, এলিয়ন, এক্সিও, হ্যারিয়ার, কিছু ট্যুরিস্ট বাস দেখেছি আমরা, ফ্রিজার ভ্যান দেখেছি জাহাজের ভিতরে। গাড়ি কিন্তু ইতিমধ্যে জাহাজ থেকে নামা শুরু হয়ে গেছে এবং জাহাজ থেকে গাড়িগুলো নামার পরে কিন্তু এই জাহাজটি আগামীকাল মোংলা বন্দর ত্যাগ করবে বলে জানিয়েছে আমাদেরকে এই জাহাজটি যে স্থানীয় শিপিং আছে। আপনি যদি যেটা বললেন যে পথ পরিবর্তনের পরে মোংলা বন্দরে আমদানি রপ্তানি কিন্তু স্বাভাবিক নিয়মেই চলছে। যখন কারফিউ ছিল, জটিলতা ছিল, তখনও কিন্তু মোংলা বন্দরে আমদানি রপ্তানি স্বাভাবিক নিয়মেই চলেছিল। মোংলা বন্দরে আমদানি রপ্তানিতে তেমন কোনো সমস্যা হয়নি বলে জানিয়েছে বন্দর কর্তৃপক্ষ থেকে। তো আজকেও যদি বলি, আজকেও মোংলা বন্দরে কিন্তু সর্বমোট 5টি জাহাজ এসেছে। এর মধ্যে 2টি জাহাজ হারবারিয়া যে 2টি জাহাজ এসেছে তার ভিতরে একটি কয়লা জাহাজ, একটু সারের জাহাজ আছে। পেছনে দেখতে পাচ্ছেন রিকন্ডিশন গাড়ি খালাসের কাজ চলছে। এই গাড়ি খালাস করে আপাতত রাখা হয় মোংলা বন্দরের শেডে, স্থানান্তরিত করা হয় এবং পরবর্তীতে আমদানিকারকরা কিন্তু তাদের সময় সুযোগ মতো করে কিন্তু কাস্টমস ট্যাক্স যেটি বলে সেটা প্রদান করে কিন্তু গাড়িগুলো ছাড়িয়ে নিয়ে যায় এবং চলে যায় তাদের বিভিন্ন দেশের যে শোরুম আছে সে শোরুমে চলে যায় এবং সেখান থেকে গাড়িগুলো তারা বিক্রি করে। তো এই ছিল আমার কাছে মোংলা বন্দর থেকে যে 824টি রিকন্ডিশন গাড়ি নিয়ে যে মালয়েশিয়ার পতাকা যে মালয়েশিয়া স্টারে ছিল সেই জাহাজ থেকে গাড়ি খালাসের সর্বশেষ তথ্য। আমির, 824টি রিকন্ডিশন গাড়ি নিয়ে মোংলা বন্দরে ভিড়েছে মালয়েশিয়ার জাহাজ, সেই খবর জানাচ্ছিলেন সহকর্মী মাসুম বিল্লাহ। এবারে অন্য প্রসঙ্গ। আরজিকর কাণ্ডে ক্ষমতাসীন তৃণমূল সরকারের বিরুদ্ধে আন্দোলন ও প্রতিবাদে অংশ নেয় পশ্চিমবঙ্গে 93 চিকিৎসককে শোকজ করেছে মমতা প্রশাসন। এ নিয়ে উত্তেজনা ছড়িয়ে পড়েছে রাজ্যের চিকিৎসক ও রাজনৈতিক মহলে। চিকিৎসক শোকজের ঘটনায় তীব্র সমালোচনা করে রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার বলেছেন, আন্দোলন দমাতে দমন পীড়নের রাজনীতি শুরু করেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। একই সঙ্গে এ যাত্রায় ব্যর্থ হলে মমতা পালানোর জায়গা খুঁজে পাবেন না বলেও মন্তব্য করেন তিনি। অন্য কর্মকার জানাবেন বিস্তারিত। কলকাতার আরজিকর মেডিকেল কলেজ হাসপাতালে নারী চিকিৎসককে ধর্ষণ ও হত্যার ঘটনায় টালমাটাল পশ্চিমবঙ্গের রাজনীতি। একদিকে যেমন ঘটনার সুষ্ঠু বিচারের দাবিতে সোচ্চার শিক্ষার্থী ও নাগরিক সমাজ, অন্যদিকে মমতার পদত্যাগের দাবি নিয়ে পাল্টাপাল্টি বক্তব্যে উত্তেজনা বাড়ছে রাজনৈতিক মহলে। এর মধ্যেই আরজিকর কাণ্ডে ক্ষমতাসীন সরকারের বিরুদ্ধে আন্দোলন প্রতিবাদ করায় 93 চিকিৎসককে শোকজ করেছে মমতা প্রশাসন। এ নিয়ে উত্তেজনা ছড়িয়ে পড়েছে গোটা রাজ্যে। চিকিৎসক বরখাস্তের তীব্র সমালোচনা করে রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার অভিযোগ করে বলেছেন, আন্দোলন দমাতে দমনপীড়নের রাজনীতি শুরু করেছেন মমতা। এ সময় তিনি আরো বলেন, জনগণ যেভাবে তার বিরুদ্ধে ফুঁসে উঠেছেন, এ যাত্রায় ব্যর্থ হলে পালানোর জায়গা খুঁজে পাবেন না মুখ্যমন্ত্রী। সর্বোচ্চ আদালত সেটা বলে দিয়েছে আপনি করতে পারেন না, কিন্তু তবুও এই রাজ্য সরকার যেভাবে দমন পীড়নের নীতিতে চালাচ্ছে এই রাজ্যকে, আগামী দিনে এটা যদি বুমেরাং হয়ে যায় এবং এখানে যদি মাননীয় মুখ্যমন্ত্রীর পরিস্থিতি খারাপ হয়ে যায় যে তাকে যেন রাজ্য ছেড়ে পালাতে না হয়, সেরকম পরিস্থিতি কিন্তু তৈরি হতে পারে।
অন্যদিকে কলকাতার মেয়র ও তৃণমূল নেতা ফিরহাদ হাকিম বলেছেন, ধর্ষণ ঠেকাতে সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ডের বিধান রেখে নতুন আইন করতে যাচ্ছে সরকার। তার বিশ্বাস, নতুন এ আইন পাশ হলে ভবিষ্যতে আরজিকর কাণ্ডের পুনরাবৃত্তি ঘটাতে সাহস পাবে না কেউ। আগামী মঙ্গলবার বিধানসভায় এ সংক্রান্ত বিলটি উত্থাপন করার কথা রয়েছে বলেও জানান তিনি। আরজিকরকে আমরা ভুলছি না, কিন্তু আরজিকরের শিক্ষা নিয়ে বিলটা আসছে, যেটা নিয়ে আর কোনোদিন কোনো আরজিকর হবে না। এই যখন অবস্থা, তখন আরজিকর ইস্যুতে পাল্টাপাল্টি কর্মসূচি দিয়েছে বিজেপি তৃণমূল। মমতার পদত্যাগের দাবিতে বিজেপির সপ্তাহব্যাপী ধর্মঘট চালিয়ে যাওয়ার ঘোষণার বিরুদ্ধে বৃহস্পতিবার রাজ্যের প্রতিটি ব্লকে অবস্থান ধর্মঘট পালন করছে তৃণমূল কংগ্রেস। হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচারের দাবিতে রাজপথের আন্দোলনে নেমেছে বামফ্রন্ট ও কংগ্রেসও। সেই সঙ্গে আগামী দিনে কলকাতার বাইরেও সবাইকে নিয়ে দুর্বার আন্দোলন গড়ে তোলার ঘোষণাও দেন তারা। অন্যয় কর্মকার, এখন বিশ্ব। শেষ করছি এখন দুপুর। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন www.ekhon.tv। এছাড়াও ফেসবুকে দেখুন facebook.com/tv.ekhon আর ইউটিউবে দেখুন youtube.com/c/ekhon tv।